সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে ক্লোরিন গ্যাস হামলার অভিযোগ, গুরুতর অসুস্থ অন্তত ৮০। হামলার জন্য আসাদ বিরোধী বিদ্রোহীদের দায়ী করে রুশ গণমাধ্যমের খবর। এবার হাজিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সৌদি সরকার, অতিরিক্ত ১৭,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন। অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কায় ১০৯টি চেকপয়েন্ট। এবং কাশ্মীরের স্বাধীনতাকামীদের সমর্থন দিয়ে যাবার ঘোষণা পাকিস্তানের সেনাপ্রধানের। ইসলামাবাদের বিরুদ্ধে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নয়াদিল্লির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে আবারও আলেপ্পোর আশেপাশে ক্লোরিন গ্যাস হামলার অভিযোগ উঠেছে। হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা নিক্ষেপের মাধ্যমে চালানো এই হামলায় অসুস্থ হয়েছে অন্তত ৮০ বেসামরিক নাগরিক। সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের রকেট হামলায় তুর্কি সেনা নিহত হয়েছে বলে তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে সিরিয়ার শান্তি প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনায় আরও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। গত আগস্টে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে সিরীয় সরকারের বিরুদ্ধে অন্তত দুটি ঘটনায় ক্লোরিন গ্যাস হামলার অভিযোগ ওঠার পর এক মাস না পেরোতেই আসাদ সরকারের বিরুদ্ধে আবারও রাসায়নিক হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় উদ্ধারকর্মী এবং পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার আলেপ্পো শহরের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত আল সুকারি এলাকায় হেলিকপ্টার থেকে ক্লোরিন গ্যাসবাহী অন্তত দুটি ব্যারেল বোমা নিক্ষেপ করে সিরীয় বাহিনী। এতে অন্তত একজন নিহত এবং শতাধিক গুরুতর আহত হয় বলে জানায় উদ্ধারকর্মীরা। যদিও বেসামরিক নাগরিকদের ওপর এসব রাসায়নিক হামলার জন্য জঙ্গি গোষ্ঠী আল নুসরা এবং আসাদ বিরোধী বিদ্রোহীরাই দায়ী বলে আলেপ্পোর হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায় রুশ গণমাধ্যম। অনলাইনে প্রকাশিত ছবিতে হামলায় আহত বেশ কয়েকটি শিশুকে হাসপাতালে অক্সিজেন মাস্কের মাধ্যমে শ্বাস নিতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলায় আহত বেশিরভাগই শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সিরীয় সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক ক্লোরিন গ্যাস হামলার এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে উল্লেখ করে এ ধরনের রাসায়নিক হামলা বন্ধ করে সিরিয়ার শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সিরীয় সরকার ক্লোরিন গ্যাস হামলা চালিয়েছে এমন অভিযোগের সমর্থনে বেশ কিছু নির্ভরযোগ্য তথ্য পেয়েছি। গত এপ্রিলেও সরকারের বিরুদ্ধে এ ধরনের রাসায়নিক হামলা চালানোর অভিযোগ পাওয়া গিয়েছিল। বেসামরিক নাগরিকদের উপর এ ধরনের হামলা বন্ধ করে মানবিক দিক বিবেচনায় সিরিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি আমরা। মঙ্গলবারও সিরিয়ায় আলেপ্পোর বেশ কয়েকটি এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সদস্যদের রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত ছিল। অনলাইনে প্রকাশিত এক ছবিতে এদিন আল আমিরিয়া এলাকায় দুপক্ষের মধ্যে প্রচন্ড লড়াই চলতে দেখা যায়। অপর একটি ছবিতে সিরীয় সেনাদের লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করতে দেখা যায় বিদ্রোহীদের। এদিকে তুর্কি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা আইএস মুক্ত ঘোষণা দেওয়ার এক সপ্তাহ না যেতেই ওই অঞ্চলে আইএসের রকেট হামলায় নিহত হয়েছে অন্তত ২ তুর্কি সেনা। মঙ্গলবার আল ওয়াকফ গ্রামের কাছে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর পাশাপাশি পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশে মধ্যপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে নিজেদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে সিরীয় বাহিনী। মঙ্গলবার হামার উত্তরাঞ্চলে সিরীয় বাহিনীর অভিযানে অন্তত ১০০ জঙ্গি নিহত হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। একই সঙ্গে ওই অঞ্চলের বেশ কয়েকটি গ্রামও সিরীয় সেনারা পুনরুদ্ধার করেছে বলেও জানানো হয়। এদিকে সিরিয়া ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। যদিও এর আগে চীনের হাংঝৌতে জি-20 সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পার্শ্ব বৈঠক শেষে সিরিয়া নিয়ে দুই দেশের মধ্যে এখনো বেশ কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্য কর্মকার, সময় সংবাদ। এবার হজ পালনে হাজিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। এজন্য নিয়মিত নিরাপত্তা বাহিনীর সঙ্গে অতিরিক্ত ১৭,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৩,০০০ আধুনিক যানবাহন। অনুমতি ছাড়া হজের নামে আগত ব্যক্তিদের পবিত্র নগরী মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কার চারপাশে ১০৯টি চেকপয়েন্ট বসানো হয়েছে। ৯ সেপ্টেম্বর শুরু হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
পবিত্র মক্কা নগরীতে সোমবারের উদ্ধার তৎপরতার মহড়া দৃশ্য এটি। অগ্নি নির্বাপন ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে অনুশীলন করছে নিরাপত্তা কর্মীরা। হজের মৌসুমে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকেই সর্বোচ্চ গুরুত্ব সৌদি কর্তৃপক্ষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও হজের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করতে মক্কা ও মদিনার নিরাপত্তা কর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। মক্কার সম্মানিত মেহমানদের সেবায় সকল প্রস্তুতি শেষ হয়েছে। হাজিদের আগমন ও ফেরত যাওয়া পর্যন্ত তাদের সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দিতে আমরা খুবই সতর্ক ও প্রতিজ্ঞাবদ্ধ। এটা এমন একটা বিষয় যাতে কোনো অবহেলার অবকাশ নেই। গত বছর হজের সময় পদদলিত হয়ে নিহত হন 7 শতাধিক হাজি। সেই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরো সুসংহত করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মক্কা ও মদিনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের নির্মাণ কাজ হজের কার্যক্রম শুরুর আগেই শেষ করার নির্দেশ দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল্লাহর ইচ্ছায় গেল বছরের চেয়ে এবারের প্রস্তুতি অনেক ভালো। প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পেতে পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের মেডিকেল সার্ভিসকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। একটি তাৎক্ষণিক স্বাস্থ্য সেবা প্রদান ও অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পৌঁছানো, আর দ্বিতীয় অংশে রয়েছে সচেতনতা সৃষ্টি ও স্থান পরিবর্তন ও আরেক জায়গায় সরে যাওয়ার ক্ষেত্রে আগেভাগেই সতর্ক করা। 2015 সালের পদদলিতের ঘটনায় নিহত হাজিদের বেশিরভাগই ছিলেন ইরানের নাগরিক। সৌদি কর্তৃপক্ষ ইরানের হজ যাত্রীদের যথাযথ নিরাপত্তা ও সম্মান প্রদানে ব্যর্থ হয়েছে এমন অভিযোগে ইরানের নাগরিকরা এবারের হজ পালন থেকে বিরত আছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক বিবৃতিতে বলেছেন, রিয়াদের দমনমূলক আচরণের কারণে মুসলিম বিশ্বের হজ ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণের বিষয়টি এখন বিবেচনার সময় এসেছে। তবে এই দাবিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পাচ্ছে জাতীয় নিরাপত্তা ইস্যু। নতুন জনমত জরিপে হিলারিকে পেছনে ফেলে এগিয়ে ট্রাম্প। কাশ্মীরকে দেহের প্রধান ধমনীর সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। এই অঞ্চলের স্বাধীনতার দাবিতে আন্দোলনকারীদের সমর্থন দিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। এর মধ্যেই জম্মু কাশ্মীরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আরও এক তরুণ নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। এদিকে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই ইসলামাবাদের বিরুদ্ধে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে নয়াদিল্লি। মঙ্গলবার পাক সেনারা জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় কোনো ধরনের উস্কানি ছাড়াই গোলা ছোড়ে বলে জানায় ভারতীয় প্রতিরক্ষা দপ্তর। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এটা লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আমাদের জওয়ানরা এর পাল্টা জবাব দিতে বাধ্য হয়। Indian Army has responded appropriately. সীমান্তে এমন সহিংসতার মধ্যেই মঙ্গলবার শ্রীনগরের দক্ষিণ পূর্বে অনন্তনাগ শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। কাশ্মীরের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সর্বদলীয় বৈঠক ব্যর্থ হওয়ার পরের দিন এ সংঘর্ষে নাসির আহমেদ নামের এক 20 বছরের তরুণ নিহত ও শতাধিক মানুষ আহত হয়। ছড়রাগুলিতে আঘাত পাওয়ায় হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাশ্মীর সফরকালে সেখানকার বিচ্ছিন্নতাবাদী নেতারা আলোচনার প্রত্যাখ্যান করায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে ভারত সরকার। স্বাধীনতাকামী নেতাদের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি তাদের কাশ্মীরের বাইরে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে বরাতে জানায় গণমাধ্যম। কাশ্মীর সমস্যা সমাধানে করণীয় নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল। তারা হুরিয়াত সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাদ দিয়ে ভারতের জাতীয় চেতনার প্রতি অনুগতদের নিয়ে সংলাপ আয়োজন করে সংকট সমাধানের আশা প্রকাশ করেন। কাশ্মীরে চলমান উত্তেজনার মধ্যেই বিতর্কিত এই অঞ্চলটির স্বাধীনতাকামী মানুষদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষা দিবসের ভাষণে পাক সেনাপ্রধান রাহিল শরীফ কাশ্মীরিদের ওপর জোর জবরদস্তি বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। কাশ্মীর আমাদের ঘাড়ের ধমনীর মতো। বুলেট দিয়ে কাশ্মীরিদের আন্দোলন দমে রাখা যায় না। তাদের মতামত ও চাহিদার প্রতি সম্মান জানাতে হবে। একমাত্র জাতিসংঘের প্রস্তাব কার্যকরের মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব। এদিকে কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এ নিয়ে বাইরের সবাইকে নাক গলানো বন্ধ করার আহ্বান জানিয়েছে ভারত। পাকিস্তানকে তাদের নিজেদের সমস্যা সমাধানের দিকে গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন পাকিস্তানের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়াল। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ।
এদিকে আজ নয়াদিল্লিতে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদের এক বৈঠকে কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠা ও সংলাপ আয়োজনের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সরকারের বিরুদ্ধে কথা বলা মানে দেশদ্রোহিতা নয়, এমন রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। এমন হলে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না বলে সতর্ক করে দেওয়া হয়েছে। বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি ইউ ললিতের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। 1962 সালের দেশদ্রোহী আইনের যথেষ্ট অপব্যবহার করা হচ্ছে এমন দাবি করে প্রশান্ত ভূষণ নামের এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ বক্তব্য দিলেন আদালত। সম্প্রতি ভারতে দেশদ্রোহিতা আইনে একের পর এক মামলার ঘটনা ঘটছে। ভারতের জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যমতে 2014 সালে দেশের বিভিন্ন রাজ্যে 47 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ভারত মহাসাগর অঞ্চলে সমুদ্র সীমায় নিজেদের স্বার্থ সমুন্নত রাখতে পাকিস্তান একটি সমুদ্র নীতি তৈরি করেছে। মঙ্গলবার পাকিস্তান নেভি ওয়্যার কলেজের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো অবসরপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ আজম খানের বরাতে এ তথ্য জানায় দেশটির জাতীয় দৈনিক দ্য ডন। দেশের সেনা, বিমান ও নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা বাড়ানো ও সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়া বাণিজ্যিক স্বার্থ ও জলবায়ু পরিবর্তনের কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়। খসড়া নীতিমালাটি অনুমোদনের আগে পাকিস্তান নৌবাহিনী ও সরকারের বিভিন্ন স্তরে পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প এখন মূলত জাতীয় নিরাপত্তা ইস্যুতে প্রচারণা চালাচ্ছেন। হিলারির নীতি দেশে বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। অন্যদিকে হিলারি বলছেন তিনিই পারবেন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কার্যকরভাবে আইএসকে মোকাবিলা করতে। এর মধ্যে সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে হিলারিকে টপকে 2 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছেন ট্রাম্প। নির্বাচনের 2 মাস আগে এসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই মূল প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে জাতীয় নিরাপত্তা বিষয়টির উপর। মঙ্গলবার ট্রাম্প বলেছেন হিলারির নিরাপত্তা নীতি দেশে বিপর্যয় ডেকে আনবে। ভার্জিনিয়া রাজ্যের ভার্জিনিয়া বিচে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্রের নরকে পরিণত হওয়ার ঠেকাতে তিনি ছাড়া আর কেউ নেই। উদারনীতির মাধ্যমে হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের অ্যাঙ্গেলা মার্কেল হতে চান, কিন্তু আপনারা দেখুন জার্মানির কি অবস্থা। আইএস দমন করা হিলারির পক্ষে সম্ভব নয়। আমরাই এই সমস্যার সমাধান করতে পারবো। শক্ত হাতে দ্রুত আইএসকে দমন করব আমরা, আর আমাদের দেশটাকে পুনর্গঠন করতে হবে, কেননা দেশটা নরকে পরিণত হতে চলেছে। তবে ফ্লোরিডার টাম্পায় সমাবেশে দেয়া বক্তব্যে হিলারি বলেন ট্রাম্প নন, তিনিই পারবেন বিদেশের মাটিতে যুদ্ধরত মার্কিন সেনাদের রক্ষা করতে এবং সফলভাবে আইএস এর মোকাবিলা করতে। ট্রাম্প বলেছেন তার নাকি গোপন পরিকল্পনা আছে আইএস মোকাবেলা করার। আসল কথা হলো তার কোনো পরিকল্পনাই নেই। আইএসকে বিচারের আওতায় এনে সাজা দিতে যা করণীয় তা কেবল আমরাই করতে পারবো। এদিকে এই দুই প্রার্থীর আক্রমণাত্মক কথাবার্তায় বিরক্তি প্রকাশ করেছেন অনেক মার্কিনী। তাদের অনেকেই যুক্তরাষ্ট্রের রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যারা আসন্ন নির্বাচনে ভোট দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আর তরুণ সমাজের অনেকে বলেছে দুই প্রার্থীর কাউকেই তাদের পছন্দ নয়, তাই তারা ভোট দেয়া থেকে বিরত থাকবে। কাকে ভোট দেব বলুন? দুই দলই দুজন ভয়ঙ্কর প্রার্থীকে মনোনীত করেছে। তবে বিশ্লেষকরা বলছেন মুখে যাই বলুক না কেন নির্বাচনের দিন কেউ ঘরে বসে থাকবে না, সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করবে। এদিকে সিএনএন এবং ওআরসির যৌথ জরিপে দেখা গেছে প্রথমবারের মতো হিলারিকে টপকে 2 পয়েন্টে এগিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে ট্রাম্পের পক্ষে 45% এবং হিলারির পক্ষে 43% জনসমর্থন রয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্রিটেন প্রবাসীরা। প্রশাসনিক জটিলতা ও সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় এই অনাগ্রহ বলছেন সংশ্লিষ্টরা। আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এই অঞ্চলে সন্ত্রাসী হামলা মোকাবিলার জন্য সাহায্যের আশ্বাস দিয়েছেন। এদিকে দক্ষিণ চীন সাগরের মালিকানায় দ্বন্দ্ব হয়ে উঠেছে 29তম আসিয়ান সম্মেলনের মূল আলোচ্য। দ্বিতীয় দিনের বৈঠকে ফিলিপিন্স দাবি করে বিরোধপূর্ণ অঞ্চলে আরেকটি কৃত্রিম দ্বীপ নির্মাণের চেষ্টা করছে চীন।
আর চীন বলছে সাগরের মালিকানা দাবিকে কেন্দ্র করে ফিলিপিন্সের সঙ্গে যে বিরোধ চলছে তার দ্রুত মীমাংসা হবে। এদিকে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার জন্য আসিয়ানভুক্ত দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছে জাপান। আসিয়ান সম্মেলন উপলক্ষে লাওসের ভিয়েন্তিয়ানে মঙ্গলবার বৈঠকে বসেন এশীয় দেশগুলোর নেতারা। স্বভাবতই বৈঠকের আলোচ্য বিষয় ছিল এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অর্থনৈতিক অঞ্চল দক্ষিণ চীন সাগর, যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে চীনের সাথে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাইয়ের মতো দেশগুলোর। তবে চীনের বিশাল সামরিক শক্তির কাছে দাবি আদায়ে হিমশিম খেতে হচ্ছে বাকি দেশগুলোকে। তাই এবারের আসিয়ান সম্মেলনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন অন্যান্য নেতারা। বেশ কিছু ছবি দেখিয়ে ফিলিপিন্স দাবি করে প্যারাসেল স্প্র্যাটলির মতো আরেকটি কৃত্রিম দ্বীপ তৈরির চেষ্টা করছে চীন। চীন অবশ্য ফিলিপিন্সের এই দাবি নিয়ে মুখ খুলেনি। তারা বলছে সাগরের মালিকানা নিয়ে আন্তর্জাতিক আদালতে চীনের বিরুদ্ধে মামলা করে সম্পর্কে ফাটল ধরিয়েছে ফিলিপিন্স। তবে সম্পর্ক যেন উন্নত হয় সেজন্য চেষ্টা চালিয়ে যাবে তারা। গেল 30 বছর সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু গেল কয়েক বছর ধরে এই সম্পর্কে চিড় ধরেছে। তবে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাব আমরা। সম্মেলনে উঠে এসেছে উত্তর কোরিয়ার হুমকির বিষয়টিও। পশ্চিমা দেশগুলোর পক্ষ নিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মিসাইল হামলার হুমকির পর দেশটির বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আমাদের জন্য একটি বড় ধরনের হুমকি। আন্তর্জাতিক মহলকে এইসব হুমকি মোকাবেলার জন্য এক হয়ে কাজ করতে হবে। এদিকে এবারের সম্মেলনে যোগ দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বললেন এই অঞ্চলে যে কোনো ধরনের নিরাপত্তা হুমকি এবং সন্ত্রাসী হামলা মোকাবেলার জন্য সাহায্য করবেন তিনি বলেন মধ্যপ্রাচ্য থেকে সরে এসে জঙ্গি গোষ্ঠীগুলো জনবহুল এশীয় দেশগুলোকে বেছে নিচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে এখন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরাসরি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন উল্লেখ করে পরবর্তী ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর হুঁশিয়ারি উচ্চারণ করল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার এক বিবৃতিতে 15 সদস্যের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। জাতিসংঘ পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে যথাযথ পদক্ষেপ নেবে বলে সতর্ক করেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার। তবে পিয়ংইয়ং বরাবরই বলে আসছে ওয়াশিংটন তাদের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ বন্ধ না করা পর্যন্ত এবং দক্ষিণ কোরিয়া থেকে তাদের সেনা সরিয়ে না নেওয়া পর্যন্ত তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু রাখবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বেজন্মা বলে গালি দেওয়ার পর দুঃখ প্রকাশ করলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। লাওসে ওবামা ও দুতের্তের বৈঠক হওয়ার কথা ছিল, তবে ওবামার প্রতি অবমাননাকর বক্তব্যের কারণে লাওসে আসিয়ান সম্মেলনে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা হয়। এরপর দুঃখ প্রকাশ করেন দুতের্তে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে দুতের্তের বক্তব্যের কারণে দুদেশের সম্পর্কের অবনতি হবে না। গত 30 জুন ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন আপত্তিকর মন্তব্যের কারণে বরাবরই আলোচনায় এসেছেন দুতের্তে। ক্ষমতা গ্রহণের পরপরই মাদক বিরোধী যুদ্ধে নামেন দুতের্তে। এতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন। দুতের্তের মাদক বিরোধী অভিযানে এখন পর্যন্ত অন্তত 2400 মানুষ নিহত হয়েছে। চীনের হুঁশিয়ারির পরপরই পাল্টাচ্ছে হংকংয়ের আইন পরিষদে বিজয়ী তরুণদের সুর। চীন সম্পর্কে নমনীয় মনোভাব দেখাচ্ছেন স্বাধীনতাপন্থী নেতারা। এর আগে হংকংয়ে স্বাধীনতাপন্থীদের কোনো তৎপরতা সহ্য করা হবে না বলে সতর্ক করে দেয় চীন। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে এমন কোনো কর্মকাণ্ড দেখা গেলে তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছিল বেইজিং। এর পরপরই নির্বাচনে জয়ী 2014 সালে স্বাধীনতাপন্থী আন্দোলনের অন্যতম নেতা নাথান ল বলেছেন স্বাধীনতার পক্ষে কোনো উস্কানি তৈরি করবেন না তিনি। নাথান বিবিসিকে জানান তিনি চীনের কাছ থেকে হংকংয়ের পূর্ণ স্বায়ত্তশাসন চান, স্বাধীনতা নয়। তুরস্কের জনগণ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। মঙ্গলবার স্লোভেনিয়ায় একটি ফোরামে বক্তৃতা দেওয়ার সময় কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু। তিনি আরও জানান তুরস্কের জনগণ সরকারকে এ নিয়ে চাপ দিচ্ছে, আর এর কারণ হিসেবে তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়নের দ্বিচারিতার কথা। সম্প্রতি মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ইইউ চাপে ফেলেছে তুরস্ককে। তিনি বলেন
সিরীয় সীমান্তে রুশ বিমান ভূপাতিত করার পর পশ্চিমা নেতারাই তুরস্ককে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চাপ দিচ্ছিল। শেষমেশ তুর্কি সরকার সেই লক্ষ্যে পদক্ষেপ নিলে পশ্চিমারা তাদের সুর পাল্টে ফেলে। ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসন না চালালে সেখানকার অর্থনীতির আকার দ্বিগুণ হতো। মঙ্গলবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিনিদের ঠান্ডা থেকে বাঁচতে নিজেদের বসতবাড়ির ধ্বংসাবশেষ দিয়েই আগুন জ্বালাতে হচ্ছে, আর তাদের বসতবাড়ি ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বোমা হামলা। বিশেষ করে 2014 সালে ফিলিস্তিনে ইসরায়েলি সেনাবাহিনীর 50 দিন ব্যাপী যুদ্ধ অভিযানে পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে সেখানকার অর্থনীতি। উচ্চ বেকারত্ব আর দারিদ্রতার পাশাপাশি সেখানে খাদ্য সংকটে রয়েছে 66% মানুষ। ফিলিস্তিনের অর্থনৈতিক সংকটের জন্য যুদ্ধের সঙ্গে ইসরায়েলের অবৈধ এবং জোরপূর্বক অভিবাসন ব্যবস্থার কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে। ভারী বৃষ্টিপাতের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের বিস্তীর্ণ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টানা মৌসুমী বৃষ্টিপাতে রাজ্যের কলকাতা শহরতলি সহ আশেপাশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। বিধানসভা কার্যালয়ে পানি প্রবেশ করে। পশ্চিমবঙ্গের আবহাওয়া দফতর বলছে, আগামী 24 ঘন্টায় আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। এছাড়া ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টিপাতে জনজীবন ব্যাহত হবার খবর পাওয়া গেছে। স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আলিকান্তে এলাকার দাবানল এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনীর সদস্যরা। দাবানলের কারণে নিকটবর্তী পর্যটন কেন্দ্র কস্ট ব্লাঙ্কার প্রায় 1000 বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও আগুনে পুড়ে গেছে জেভিয়া অঞ্চলের প্রায় 1000 হেক্টর ফসলি জমি। দাবানলের কারণে জেভিয়া শহরে তীব্র গরম অনুভূত হচ্ছে। মঙ্গলবার শহরে তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। আগুন নিয়ন্ত্রণে 26টি অগ্নি নির্বাপক বিমানের সহায়তায় কাজ করছে অন্তত 600 দমকল কর্মী। এদিকে প্রচন্ড দাবদাহের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে দমকল কর্মীরা। মেসিডোনিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 6 আরোহীর সবাই নিহত হয়েছেন। জার্মান ওই বিমানটি ইতালি ট্রেভিসো থেকে কসোভোর রাজধানী প্রিস্টিনায় যাওয়ার পথে মেসিডোনিয়ার কোবসে বিমানবন্দর থেকে 10 কিলোমিটার দক্ষিণ পূর্বে কাতলানোভো এলাকায় বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নিহতদের মধ্যে 4 জন ইতালি এবং 2 জন কসোভোর নাগরিক বলে জানিয়েছে ইতালীয় কর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি মেসিডোনিয়া কর্তৃপক্ষ। জমি কেনা থেকে শুরু করে শিল্প কারখানা স্থাপনে নানা প্রশাসনিক জটিলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে দেশে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্রিটেন প্রবাসীরা। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে পড়ে থাকা প্রবাসীদের বিপুল পরিমাণ অলস টাকা দেশের উন্নয়নের বিনিয়োগে উদ্বুদ্ধ করতে সরকারি উদ্যোগ বাড়ানোর কথা বলেছেন তারা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ব্রিটেনে এমন অনেক প্রবাসী আছে যারা দেশে কিছু জমি কিনেছিলেন, তবে তা এখন দখল করে রেখেছে স্থানীয় সন্ত্রাসীরা, যা ফেরত পেতে তাদের ধর্ণা দিতে হচ্ছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে। আমার দেশে কিছু জায়গা ছিল, দুর্বৃত্তরা দখল করে নিয়েছে। আমি স্বরলিপিটা দিয়েছি যাতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমার এই সম্পত্তিটা যাতে আবার ফেরত পাইতে পারি। কেবল ফলিক চৌধুরী নয়, এমন ভুক্তভোগী হাজারো প্রবাসী। দেশে বিনিয়োগের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে এসব অভিযোগের সুরাহা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসী ব্যবসায়ীরা। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের একটা অমূল্য সম্পদ। এই সম্পদকে যদি তারা সাপোর্ট না দেয়, এই সম্পদকে যদি তারা সহযোগিতা না করে, এই সম্পদকে যারা ধরে রাখতে না পারে, তাহলে ক্ষতিটা হচ্ছে সরকারের। একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি। এই সমাধান করার কারণটা হচ্ছে একটাই, that we have to go to the right avenue. সিলেট বলেন, যে জেলাতে ইনভেস্ট করবে সেখানে জেলা প্রশাসক আছে, পুলিশ প্রশাসন আছে, বিভাগীয় কমিশনার আছে, আমরা যারা ব্যবসায়ী আছি, চেম্বার অফ কমার্সে জড়িত আছি, আমাদেরকে বললেও আমরা সহযোগিতা করব। শিল্প খাতে বিনিয়োগের জন্য সিলেটে স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার ঘোষণার 6 বছরেও কোনো কার্যক্রমই শুরু হয়নি। সিলেটের বিভিন্ন ব্যাংকে অলস পড়ে আছে 6000 কোটি টাকা। সময় সংবাদ, লন্ডন।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে খোলা মাঠে জরুরি অবতরণ করেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ সময় হেলিকপ্টারটি কাদায় আটকে গেলে আরেকটি হেলিকপ্টারের সাহায্যে সেটিকে উদ্ধার করা হয়। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে ক্লোরিন গ্যাস হামলার অভিযোগ, গুরুতর অসুস্থ অন্তত ৮০। হামলার জন্য আসাদ বিরোধী বিদ্রোহীদের দায়ী করে রুশ গণমাধ্যমে খবর। এবার হাজিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সৌদি সরকার। অতিরিক্ত ১৭,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন। অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কায় ১০৯টি চেকপয়েন্ট। এবং কাশ্মীরের স্বাধীনতাকামীদের সমর্থন দিয়ে যাবার ঘোষণা পাকিস্তানের সেনাপ্রধানের। ইসলামাবাদের বিরুদ্ধে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নয়াদিল্লির। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।